আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে অনেক দিন ঠিক বলবো না, ঈদের এই ঝামেলার জন্য নিচে নামা হয়নি বা আমার গাছগুলো ওভাবে দেখাও হয়নি। বৃষ্টি ছিল, ঈদ, সব কিছু মিলিয়ে কাজের অনেক চাপ ছিল। নিচে নেমে যে গাছগুলো দেখবো সেটা দেখা হয়নি। আমাদের ছাদে যে গাছগুলো ছিল এখানে অধিকাংশ গাছ আমরা নিচে মাটিতে লাগিয়েছি, আর কিছু গাছ টবেও আছে। এই গাছগুলো মানে সবসময় যত্ন করতে হয়। আর সবচেয়ে বড় কথা হলো, যেগুলো মাটিতে লাগানো হয়েছে এই গাছগুলো খুব সুন্দর করে বেড়ে উঠেছে। টবেরগুলো ওরকমই থাকে, ওখানে সীমিত মাটি হয়তো বা এই কারণে। সকাল সকাল চলে আসলাম, এসে কিছু গাছের পরিচর্যা করবো। এখানে অনেক ধরনের গাছ আছে আমার। এই কাজগুলো আমার করতে অনেক ভালো লাগে, বিশেষ করে গাছের কাজগুলো আমার অনেক ভালো লাগে। কি সুন্দর একটা ফুল দেখুন, মাশাআল্লাহ। এই যে আমার পেয়ারা গাছে পেয়ারা ধরেছে, তবে পেয়ারাগুলো অত ভালো না। আমি এখনও খাইনি, কিন্তু আমার কাছে দেখতে অত ভালো লাগে না। এগুলো বড় হবে কিনা জানি না, নাকি দেশি পেয়ারা আমি এটাও বুঝি না। হোক, আল্লাহ কিসমতে রাখলে কখনো খাবো, সেটাই চিন্তা করবো। নিজের লাগানো গাছের ফল খেতে অন্যরকম স্বাদ। এই কচু গাছটা একটুখানি দেখা যাচ্ছে। এই কচুগুলো রান্না করে খেলে অনেক মজা লাগে। এগুলো কালো কচু, এগুলোর নামটা আমার জানা নেই। এটা না, ঠিক আমি আগে যেটা দেখিয়েছি সেটা, এগুলো না। কিন্তু ওই কালো কচুর দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে এক ধরনের ভাজি করি। কখনো এটা আপনাদের সাথে শেয়ার করবো, সত্যি অসাধারণ লাগে। আর গলাও চুলকায় না, খেতে অনেক ভালো লাগে। এখানে ছোট ছোট ফুল গাছ দেখুন কত সুন্দর। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকক্ষণই নিচে ভিডিও করেছি, ওগুলো দেখালাম না। চলে আসলাম সরাসরি রান্নাঘরে। আজকে রান্না করব লাউ চিংড়ি, পুঁটি মাছের চচ্চড়ি, আর হলো ধুন্দুল দিয়ে, আলু দিয়ে, রুই মাছ দিয়ে। সব রান্না আপনাদের সাথে শেয়ার করব না, হয়তো বা একটা দুটো রান্না শেয়ার করব। লাউগুলোকে আমি প্রথমে এখানে দুটো লাউ, এই লাউগুলোকে আমি প্রথমে চামড়া ছুলে ধুয়ে নিয়েছি, তারপরে এগুলো কেটে নিব। এগুলো আর কাটার পর আর ধুবো না। এটা সুন্দর করে এভাবে যদি রান্না করা হয়, যে কোনো সবজি খেতে ভালো লাগে। আমার কাছে এভাবে মানে রান্না করে খেতে অনেক ভালো লাগে। ধোয়ার পরে তরকারিটা স্বাদটা চলে যায়, কেটে ধুলে তরকারিটা স্বাদটা চলে যায়। তাই আমি আগে এগুলো চামড়া ছেলে এগুলো ধুয়ে নিই ভালো মতো, তারপরে কেটে নিই। আপনারা এভাবে রান্না করবেন, খেতে ভালো লাগবে। আমি লাউটাকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে, ছোট চিংড়ি যেগুলো ওগুলো দিয়ে। এই রান্নাটা আমরা সবাই কম বেশ জানি। যেটা বলবো একটা কথা, আমি গাছগুলো যখন পরিচর্যা করতেছিলাম তখন আমার মনে পড়লো আমার দাদির কথা। আমার দাদি মারা গিয়েছেন, অনেক বছর হয়েছে। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। আমার দাদি কেউই নেই। দাদি সবসময়, আমরা যৌথ পরিবারে আমরা বেড়ে উঠেছি। আমার বাবা জ্যাঠা দুই ভাই ছিল, আমরা বড় হয়েছি আমরা যৌথ পরিবারে। তা সব মিলে আমাদের মানে দুই পরিবারই মিলে আমরা অনেক ভাই বোন ছিলাম। তো সবগুলো মানে আমরা সবাই, এটা আপনারা কেউ জানেন কিনা জানেন না, গৃহস্থঘর বলে যে আমাদের সব ধরনের জিনিসপত্র চাষাবাদ করা হতো। ওগুলা মানুষ লাগিয়ে করা হতো। বাপ জ্যাঠারা কখনো এগুলোতে যায়নি। বাবা তো চাকরি করতো, ব্যবসা করতো, বাবা এগুলোতে ছিল না, জ্যাঠাও না। কিন্তু মানুষদের এগুলো করা হতো। আমরা অনেক বড় ফ্যামিলি থেকে এসেছি। বড় বলতে আমি মানে সবাই মিলে একসাথে থাকাতে যৌথ ফ্যামিলি। এখন তো আর ওগুলো দেখা যায় না যৌথ ফ্যামিলি, কিন্তু আমরা তখন ছিলাম ওখানে। তো আমরা সব ভাই বোনের মধ্যে আমরা ছিলাম। তো যতগুলো বোন ছিলাম, আমার সবগুলো বোনের মধ্যে আমি ছিলাম অন্যরকম। আমি সবাই কাজকর্ম টুকটাক ঘরে সংসারে বা একটু একটু সাহায্য করতো সবাই মাঝে টিকে, কিন্তু আমি করতাম না। আমি করতাম না, এটা নিয়ে আমার দাদি সবসময় চিন্তা করতো যে আমি কি করব এখন, যে এরকম কোনো কিছু শিখতেছি না বা করতেছি না। এগুলো নিয়ে দাদি খুব চিন্তা করতো। গাছগুলো পরিচর্যা করতে করতে মনে হলো দাদি তার দেখে না আমি যে এখন কত ধরনের কাজ করি। আসলে আমরা মেয়েরা যারা বাবার বাড়িতে সবাই এরকমই থাকি, মানে ফাঁকিবাজের মধ্যে চলে।
কিন্তু স্বামীর বাড়িতে আসলে পরিবেশ বা সময় সব কিছু মিলে আমরা অন্যরকম হয়ে যায়, মনে হয় যেন দায়িত্বটা এসে পড়েছে, এটা আমার ঘাড়ে, আমারই করতে হবে, এরকমই। আজকে সকাল থেকে খুব বেশি দাদির কথা মনে পড়লো। গাছগুলোর কাছে যখন গেলাম, যে এই ধরনের গাছ লাগানো বা কোনো কিছু, এগুলো কখনোই বাবার বাড়িতে আমি করিনি, কিন্তু এখন এগুলো করতে আমার ভালো লাগে। এই যে এখানে এই পুঁটিটা দেশি পুকুরের পুঁটি, এই পুঁটিগুলো আমি, এটা আমার হাজব্যান্ডের জন্যই রান্না করব, চচ্চড়ি করব। মাথাটা ফেলে দিছি, মাথাটা আমার কাছে ভালো লাগে না। আর প্রত্যেকটা পুঁটি মাছের ডিম ছিল, প্রত্যেকটা পুঁটি মাছের ডিমে ভরা, তবে এগুলো খেতে অনেক ভালো লাগে। এগুলো আমি একটা মানে আমি যে কোনো কিছুই এক বেলার জন্যই রান্না করি, এগুলো আমার 2 বেলায় রান্না করতে হয়, এটা আমি সবসময় বলি আপনাদেরকে। আপনারা অনেকেই কমেন্ট করেন যে এত কম রান্না নিয়ে আমি আবার রান্না চ্যানেল খুলছি। না ভাই, আমি আমার বাসায় যা রান্না করি ওগুলো আপনাদের সাথে শেয়ার করি বা আমি কথা বলি। আমি কাউকে রান্না শেখাতে আসিনি, তবে আমার রান্না থেকে যদি আপনাদের কোনো কিছু ভালো লাগে বা এইভাবে রান্না করতে চাই, কখনো করে দেখবেন, তাহলে আমি খুব খুশি হব। আমি বেগুন ভর্তা করব, করলা ভাজি করব, পুঁটি মাছ চচ্চড়ি, আর লাউ চিংড়ি, আর হলো নন্দল দিয়ে, আলু দিয়ে, রুই মাছ দিয়ে, এগুলোই আজকে দুপুরের জন্য করব। ঈদের পরে আর অন্যান্য খাবারগুলো খেতে অত ভালো লাগে না, কেমন যেন মুখটা কীরকম হয়ে গিয়েছে। গরু খাসি এগুলোর ও কয়দিন চলছে, আর না, আর ভালো লাগতেছে না। এবার মনে হয় যেন এই খাবারগুলোই সবাই খুব পছন্দ করে খাবে, তাই আমি এগুলোই রান্না করতেছি। আপনাদের কেমন কাটলো ঈদ অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা যারা গৃহিণী তাদের আবার ঈদ, আমরা তো সবসময় ব্যস্ত থাকি। আবার এর ফাঁকে আমি কিছু আমও কেটে নিচ্ছি, একসাথে কাটার কাজগুলো কেটে আমি মানে শেষ করে তারপরে আমি উঠে যাব। এখানে কিছু আমকে আমি স্লাইস করে নিচ্ছি, এগুলা খাওয়ার পরে যদি কেউ খায়, খাওয়ার পরে একটু ফল খাবে, বা খাওয়ার পরেও খায়, অনেক সময় আবার 11টা 12টার ভিতরে আমরা একটু ফল টল খাই, ওই সময় যে যার যখন ইচ্ছা হবে খেয়ে নেবে। আমি ওগুলো এক এক করে কিছু আম কেটে নেব। এই আমগুলা হিমসাগর, কিছু আম হিমসাগর, কিছু ল্যাংড়া, এরকমই আম। আমার হাজব্যান্ডের ল্যাংড়া আমটা পছন্দ, তবে আমার পছন্দ হলো হিমসাগর। আমার কাছে ওই আঁশ জাতীয় আমটা আমার ভালো লাগে না, কেন জানি আমার সবসময় এটা ভালো লাগে না। আমগুলো টুকরো টুকরো করে নিল পারতাম, কিন্তু আমার কাছে অনেকক্ষণ ধরে বসে বসে কাটতেছে, তাই বিরক্ত লেগেছে, তাই আমি এইভাবেই করে কেটে নিয়েছি, ওরা খেয়ে নেবে। আর আমের আটিটা যদি সন্ধ্যের মধ্যে নিজের হাত দিয়ে ধরে না খাওয়া হয়, মনে হয় যেন আম খাওয়াটাই অসম্পূর্ণ থেকে যায়। এটা আমি আমার ছেলেদেরকে এইভাবেই শিখিয়েছি, ওরা ওভাবেই খায়, কারণ সব কিছু ওদের শেখার দরকার আছে, খাওয়ারও দরকার আছে। আমের আটিটা শুধু আমরা কেন খাবো, মেয়েরা কেন খাবো, ওরাও খাবে। আমি এই কাজটাই করি, আমি আমার হাজব্যান্ডকেও মাঝে মাঝে এভাবে দিয়ে দিই যে খেয়ে দেখো, ভালো লাগবে আটিটা। আজকে যে রান্নাগুলো দেখাবো এগুলো খুবই সহজ, আর এগুলো শেখার মতো আমি কি বলবো আপনাদের, এগুলো আপনারা সবাই এগুলো কম বেশ সবাই পারেন, এগুলো শেখার মতো আর তেমন কিছু নেই। তারপরে আপনাদের সাথে গল্প করতে আমি আজকে ব্লগটা করছি। আমার মানে দাদির কথা বা নিজের বাবার বাড়ির কথা কেন যেন খুব বেশি মনে পড়তেছে, তাই আপনাদের সাথে এগুলো শেয়ার করছি। আমরা যৌথ ফ্যামিলির তো ছিলাম, সবাই মিলেমিশে সবাই খুব আনন্দ করে কাটিয়েছে। কখনো কেউ বুঝতে পারেনি যে আমরা চাচাতো জ্যাঠাতো বোন বা ভাই, ওরকম কাউকে বুঝতে দিইনি। আমরা ওভাবে তৈরি হয়েছি, আমাদের মা জেঠেরা আমাদেরকে ওভাবে তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ। তাই আমরা এখনও যেখানে যাই নিজেরা খুব সুন্দর করে খাপ খাইয়ে নিতে পারি। আসলে পারিবারিক শিক্ষা বলে একটা কথা আছে, যেটা সব মেয়েদেরই বাবার বাড়ির থেকে পাওয়া উচিত। সবাই এটা বাবার বাড়ির থেকে পায়। সরি, একটা ফোন এসেছে, কথা বলে নিলাম। যেটা বলতে গেলাম, আসলে এই জিনিসগুলো আমরা বাবার বাড়ির থেকে সবাই শিখে আসি। এগুলা শেখানো বিশেষ করে মেয়েদেরকে উচিত, মেয়ে না সব ছেলেদেরকেও পাশাপাশি শেখানো উচিত, না হলে ওরা ওভাবে শিখবে না। আমগুলো কেটে নিচ্ছে, এরপরে আমি রান্না করব। এই সময়টা তখন 9:30 কি 10টা বাজে, যখন আমি এগুলো সবগুলো কাজ করতেছি, কারণ আমার রান্নাটা আমি 12টা 12:30টার ভিতরে রান্না শেষ করতে চাই, একসাথে সবাই মিলে দুপুরে খেতে বসবো।
ওই জন্যই রান্না থেকে গেলে চুলাতে দেখা গেছে খাওয়া হয় না বা সব একসাথে বসা হয় না, খুব মানে তাড়াতাড়ি চলে যায়, ভালো লাগে না এগুলো আমার কাছে। তা আমি সবসময় চেষ্টা করি রান্নাটা আগে হয়ে যাক, অন্তত গোসলের করে নামাজটা পড়ে সবার জন্য একসাথে খেতে পারি, এই চেষ্টাটা সবসময়ই করি। আর পরিবারের সবাই মিলে একসাথে খাওয়াটা, এটা আমি আমার বাবার ফ্যামিলির থেকে শিখে এসেছি। আর আমরা যৌথ পরিবারে আমাদের মা জেঠেরা সবসময় আমাদেরকে একসাথে, মানে তখন তো ডাইনিং ছিল না, নিচে বসেই আমরা খেতাম, ওভাবে খাওয়ার ব্যবস্থা করতো। পরে পরে ডাইনিং হয়েছে, কিন্তু আমরা ওভাবে শিখে এসেছি যে সবাই মিলে একসাথে খেতে হবে। কথা বলতে বলতে আমি এখানে একটা রান্না বসিয়ে দিচ্ছি। এই রান্নাটা করার মধ্যে আমি পুঁটি মাছটাকে আগে একটু হালকা করে ভেজে নিয়েছি। এটা না ভেজেও রান্না করা যায়, তবে ভেজে রান্না করলে এটা খেতে বেশি ভালো লাগে। আমি আর ভাজার ভিডিওটা করলাম না, ওটা আর করার কি আছে। মাছটাকে হালকা করে হলুদ আর লবণ মেখে কতক্ষণ রেখে তারপরে ভেজে নিয়েছি। এখানে 3টের মতো পেঁয়াজ দিয়েছি, এটা বেশি বড় না, 3টে পেঁয়াজ দিয়েছি। এখানে এক চায়ের চামচ এটা 1 চায়ের চামচের মতো রসুন বাটা দিলাম। এগুলাকে একটু তেলে ভেজে নিচ্ছে। আর এই তেলটাই হলো আমি পুঁটি মাছ ভাজি করেছি, ওটার তেলটাই, আমি আর অন্য কোনো তেল ইউজ করিনি। তেলটা আমার হাজব্যান্ড কম পছন্দ করে, তাই আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে রান্না করতে চেষ্টা করি সবসময়, তারপরেও মাঝে মাঝে বেশি হয়ে যায়। এখানে একটু পানি দিয়ে দিলাম, লবণটা স্বাদ অনুযায়ী, কারণ মাছ ভাজার মধ্যে পানি আছে, তাই লবণটা ওভাবে মাপ অনুযায়ী দেবেন আপনারা। এখানে আর শেখানোর মতো কিছুই নেই, আপনারা দেখতে থাকুন। আপনাদের কেমন কাটলো ঈদ? আপনারা ঈদে কে কোথায় ছিলেন? আমরা তো এখানেই থাকি, ঢাকাতেই থাকা হয়, কারণ আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবাই আমরা ঢাকাতেই সেটেল, তাই আমাদের গ্রামের বাড়িতে যাওয়া হয় না। গ্রামের বাড়িতে ঈদে যাওয়া হয় না, এমনি যাওয়া হয়, মাঝে মাঝে যাওয়া হয়, ঈদটা আসলে হয় না, যাওয়া হয় না। আর এখানে হলুদ মরিচ দিয়ে দিয়েছে, এটা মরিচটা যেভাবে ঝাল আপনারা পছন্দ করেন ওভাবে দেবেন। অল্প একটু জিরে গুঁড়ো, হলুদটা দিলাম, ওটার রং কালারটা আসার জন্য যতটুকু লাগে। মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছে, তারপরে পানির মধ্যে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা, তারপরে আমি পুঁটি মাছটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন পুঁটি মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি। এভাবে ভেজে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, সত্যি অনেক ভালো লাগে। আমি আগে এইভাবে করতাম না, আমি পুঁটি মাছটাকে যেভাবে মাছটা কষিয়ে রান্না করা হয় ওভাবে করতাম। আমি একজন থেকে শিখেছি, আমার কাছে এটা ভালোই লেগেছে খেতে। আমাদের নোয়াখালীরা কাফা, উনি রান্না করে দিয়েছে, খেতে ভালোই লেগেছে। এরপর থেকে আমি যখনই পুঁটি মাছ আনি আমি এভাবেই রান্না করি, আমার কাছে ভালো লাগে। আমার তরকারি পরিমাণটা সবসময় কমই থাকে, কারণ এটা আর কয়বার বলবো, একবেলার জন্যই রান্না করা হয়। কালকে আমি যে খাসির রেজালার যে রান্নার ভিডিওটা দিয়েছি, আলহামদুলিল্লাহ আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে, অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, ভালো লাগলো। এভাবে কমেন্ট করলে ভালো লাগে, মনে হয় যেন আমি যে কথাগুলো বলছি আপনারা হয় এগুলোর উত্তর দিচ্ছেন বা কোনো কিছু আপনারা প্রশ্ন করছেন, জানতে চাচ্ছেন। আমার অনেক ভালো লাগে, আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, লাইক করবেন, ভালো লাগে। একটা ভিডিও বানাতে গেলে আমার ভিডিওটা আমি তো ফোনে করি বা যেটাতে করে, আমি ওভাবে কোনো কিছু আমি এডিট বা কোনো কিছু তেমন একটা করি না, কারণ আমার ওরকম কোনো ইন্টেনশন আমার মনে নেই যে আমি এটা দিয়ে কিছু করব, ওরকম না। আমি যা রান্না করছি যেরকমই আসুক আমি ওরকমই, বা একটু মানে যতটুকু রাখা প্রয়োজন অতটুকু রেখে আমি বাকিটুকু আপনাদের সামনে তুলে ধরি। একটা ভিডিও করতে গেলে আমি ভাবি যারা সত্যিকারই প্রফেশনাল তাদের অনেক কষ্ট, এগুলাতে অনেক ঝামেলা, অনেক কষ্ট। আমি ইউটিউবে না আসলে বুঝতামই না। সত্যি যারা ব্লগ ভিডিও করেন, ডেইলি লাইফ যারা শেয়ার করেন, তাদের অনেক কষ্ট। বিশেষ করে মানে ডেইলি লাইফগুলো যারা শেয়ার করেন তাদের অনেক কষ্ট হয়, কারণ সকাল থেকে রাত অবধি আপনি কী করছেন না করছেন 20-25 মিনিট বা আধা ঘন্টার ভিডিওতে পুরোটুকু তুলে ধরা, এটা কম কথা না। আমি এখন বুঝছি, আগে বুঝতাম না, আগে মনে করতাম একটু একটু ভিডিও নিচ্ছে হয়ে যাচ্ছে, কিন্তু না, এগুলো অনেক ঝামেলা। মানে সকালে ঘুম থেকে ওঠার পর নাস্তা, দুপুরে রান্না বান্না, বিকেলে সন্ধ্যা, এই সব কিছু একটু একটু করে তোলা খুব কষ্ট করে। আমার তো মাঝে মাঝে এমন হয় যে মানে মোবাইলটা অন করে আমি মানে ভিডিও করব,
ট্রাইপডে লাগাবো, ওটা আমার মানে মাথায় এক সময় খুব ইয়ে হয় যে না বাদ দিয়ে এটা লাগবে না, দরকার নেই। কিন্তু আমি চিন্তা করি যারা ডেইলি ব্লগ করে তাদের এগুলো তো মানে তারা করবেই, করতে হয়, এগুলো সব কিছু তুলতে হয়, ফোনটাকে বারবার এখানে সেট করা ওখানে সেট করা, ট্রাইপডটা নিয়ে ঘুরানো, এগুলো খুব কষ্টকর, আসলেই কষ্টকর। ধৈর্যের একটা পরিচয় দেয় যারা ডেইলি ব্লগ করে, এটা আমি এখন বুঝি। কারণ আমি যখন নিচে গিয়েছি, আমি ভিডিও মানে ফুলের ইয়েগুলো নিব বা কাজের ভিডিওগুলো নেব, এগুলো নিতে আমার অনেকবার ফোনটাকে অনেক জায়গায় ধরতে হয়েছে, অনেক জায়গায় রাখতে হয়েছে। এগুলা একজন সাথে থাকলে এগুলো করা যায়, আর একা হলে এগুলো অসম্ভব হয়ে যায় করাটা। এই যে পুঁটি মাছটাতে আমি পানি দিয়েছি, এখানে পানিটা কমই লেগেছে, কারণ এই পানিটা আমার মানে মাছটা তো ভাজার পরে ওভাবে পানি দেওয়া দরকার, এটা অনেকটা দো পেঁয়াজুর স্টাইলে হয়েছে, একটু ঝোল রেখেছি আমি। রান্নাটা প্রায় শেষের দিকে। আমার কথাবার্তাতে বা আমার রান্নাতে যদি আপনাদের খারাপ লেগে থাকে কোনো কিছু, অবশ্যই কমেন্টে জানাবেন। আমারও অনেক কিছু শেখার বাকি আছে, শেখার কোনো শেষ নাই, এটা যে কোনো বয়সে শেখা যায়। আপনারা কমেন্ট করবেন, বলবেন ভালো লাগা খারাপ লাগাগুলো, তাহলে আমি নিজেকে ওভাবে শুধরে নেব ইনশাল্লাহ। আমি ঈদে কোনো ব্লগে করতে পারিনি, কাজের এত চাপ ছিল, কোনো ব্লগে করতে পারিনি। আমার পুঁটি মাছ রান্নাটা শেষ হয়ে গিয়েছে, এবার আমি লাউ চিংড়িটা করব। একটা পাতিল বসিয়ে দিলাম লাউ চিংড়িটা করার জন্য। তেলটা দিয়ে দিলাম, এখানে তেলের পরিমাণটা আমি একটু কমই দিয়েছি, কারণ আমি এটাকে ফোড়ন দেব, লাউ চিংড়িটাতে ফোড়ন দেব, তাই তেলের পরিমাণটা এখানে একটু কমিয়ে দিয়েছি। এই রান্নাটা আমি চিংড়িটা আপনারা কষিয়েও রান্না করতে পারেন বা চিংড়ি মাছটাকে একটু ভেজে রান্না করতে পারেন, তবে আমি একটু ভেজে রান্না করব চিংড়ি মাছটা, তাহলে খেতে ভালো লাগে। আমার কাছে মনে হয় যে চিংড়ি মাছটা যদি কষিয়ে রান্না করা অত ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি যে কোনো মাছকে, আমার হাজব্যান্ড এটা পছন্দ করে, সেজন্যই আসলে আমার করা, যে কোনো মাছকে একটু হালকাও হোক আমি ভেজে নিই, কিন্তু এই মাছটাকে একটু কড়া করেই ভেজেছি। দেখতে থাকুন আপনারা। এখানে একটু মাছটা দিয়ে দিলাম, পাতিলটা একটু বড় ছিল তাই মাছগুলো দেখা যাচ্ছে না। এখানে চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি, এটা মিডিয়াম সাইজের চিংড়ি যেগুলো এগুলো। আর একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দেবো এটার সাথে, হ্যাঁ হলুদটা দিয়ে দিলাম। এবার একটু ভেজে নিচ্ছি। এখনকার লাউ তো অত স্বাদ নাই, কিন্তু এই যে লম্বা করে যে সাদা সাদা লাউগুলো বিক্রি হয়, এগুলো আবার খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। সবুজ যেগুলো একদম গাঢ়, ওগুলোর থেকে এখন যে লাউটা পাওয়া যায় হালকা যে কালারগুলো, ওই লাউটা বেশি ভালো লাগে, সাদা একটু লম্বা করে হয়, এই লাউটাই বেশি ভালো লাগে, খেতে খারাপ লাগে না। তবে রান্না করেছি আমি যেভাবে, আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করে খেয়েছে, ভালোই হয়েছে। আর আমি লাউ চিংড়ির মধ্যে সবসময় কাঁচামরিচটাকে একটু গ্রেট করে দিয়ে বা একটু পেস্ট করে দিয়ে, যেভাবে করা যায়, একটুখানি কাঁচামরিচের ঝাল দিয়ে, এটাতে তো কোনো গুঁড়ামরিচ ইউজ করা হয় না, তাই একটু কাঁচামরিচের ঝাল দিয়ে দিই। আপনারা কারা কারা আমার মতো এরকম রান্না করেন জানাবেন। এবার মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, এখানে 2-3টো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি। এই যে এখন যেটা দিলাম এটা হলো কাঁচামরিচ দিয়ে আমি ক্যাপসুল কাটারে ক্রাশ করে নিয়েছি, ওটা একটুখানি দিলাম, এটা 1 চা চামচের মতো হবে, কারণ লাউ তরকারিটা ঝাল হয় না। তারপরে আমার কেন জানি মনে হলো একটুখানি দিই, মানে গোটা কাঁচামরিচ থেকে আমার কাছে এইভাবে দিলে বেশি ভালো লাগে। পানিটা দিয়ে দিলাম। এই রান্নাটা খুবই সহজ, এগুলো আমরা সবাই পারি। আমি তো বলেছি আমি আপনাদেরকে রান্না যে শেখাবো বা আমার রান্না দেখে কেউ শিখবে,
ওই ধরনের চিন্তাধারা আমার নেই, কিন্তু আমার ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে বা ভিডিও পোস্ট করতে। আমার ডেইলি ব্লগের মতো যতটুকু পারে আমি করি, কিন্তু সামনে এসে ভিডিও করা সেটা আমি করতে পারবো না বা করিনি এখনও, জানি না করবো কিনা। আমার ভালো লাগে। এখানে লবণ দিলাম, হলুদ দিলাম, এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। একটু জিরে গুঁড়ো দিয়েছি, ভাজা জিরের গুঁড়ো। জিরে গুঁড়োটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। তবে দিলে একটু ভালো লাগে খেতে, যে কোনো মাছের তরকারিতে জিরে গুঁড়োটা বেশি ভালো লাগে। মাছটাকে একটু কষিয়ে তারপর আমি লাউটা দিয়ে দেব। এই যে লাউটা দিয়ে দিলাম, লাউটা এখানে দিয়ে দিচ্ছি। এক এক করে লাউগুলো সবগুলোই দিয়ে দেবো। এখানে দুটো লাউ নিয়েছি, কিন্তু লাউগুলো সত্যি অনেক ভালো এবং কচি পড়েছে। একটা একটুখানি শক্ত লেগেছে, আমি আবার ওটার থেকে বিচিগুলো ফেলে দিয়েছি, কারণ বিচি থাকলে আর খেতে ওইভাবে ভালো লাগে না শক্ত থাকলে। অল্প একটু পানি দিয়েছে, এটাতে পানিটা, এই লাউ তরকারিটা রান্না করতে হয় কম আগুনে। আমি এটা মিডিয়াম টু লো হিটে রেখেছি লাউটা, মানে রান্নাটা। এবার একটু নেড়ে দিচ্ছি। আমাদের দৈনন্দিন জীবনে সব রকমের রান্না করতে হয়, সব কিছুই করতে হয়। এক এক দিন এক এক রকম রান্না, জিহ্বার স্বাদটা একটু চেঞ্জ করা দরকার আছে, তাই আমি আজকে এই রান্নাগুলোই করছি। ঢাকনা দিয়ে রাখলে দেখতে খারাপ লাগে, কিন্তু না দিলেও কোনো উপায় নেই, না হলে খাবারটা সিদ্ধ ঠিক মতো হবে না। এভাবে ঢাকনা দিয়ে আমি ভিডিও করলে আমার কাছে কেমন যেন খারাপ লাগে। আমি যতক্ষণ পারি ঢাকনা ছাড়াই আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাই যে আমি কি রান্না করছি বা দেখানোর জন্য। তো ঢাকনা দিয়ে রান্না করাটা উত্তম। ছোটবেলার কথা আমার দাদি সবসময় চিন্তা করতো আমি কিভাবে শ্বশুর বাড়িতে মানে থাকবো বা কিভাবে সংসার করব। আমি যেভাবে কাজকর্ম করি না বা এগুলো করি না বলতে শিখতেছি না, আমি কখনোই কোনো কিছু বাবার বাড়ির থেকে ওভাবে শিখে আসি না। আমাকে শিখিয়েছে আমার মানে আমি বেশি শিখেছি আমার আপা, আর হলো আমার শাশুড়ির থেকে আমার অনেক কিছু শিখে। বাবার বাড়িতে শিখিনি, মা যেটা অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি পড়ালেখা নিয়ে বেশিরভাগ ব্যস্ত থাকতাম, কিন্তু আমার মানে আমি যে শিখবো এরকম কোনো কিছু আমার মনে থাকতো না যে আমি শিখবো না। আমার ওই ধরনের বাবার বাড়িতে কাজ করবো কেন, ওই রকম মন মানসিকতা নিয়ে আমি হয়েছি, কিন্তু আসলে এটা ঠিক না। আমি আমারটাই বাবার বাড়িতে কিছু শিখে আসা প্রয়োজন, এটা আমি বুঝতেছি, এটা সবারই, না শিখলে হয় না। আমরা মেয়েরা আসলে আমরা তো যত যাই করি, চাকরি বাকরি যাই করি, আমাদেরকে দিন শেষে আমাদের রান্নাঘরেই আসতে হবে, দিনের শুরু আর শেষে আমাদের রান্নাঘরেই থাকতে হয় সব মেয়েদেরই। এবার যে যত বড় পোস্টে চাকরি করুক বা যারা চাকরি না করুক, সবারই আসতে হয়, করতে হয় কাজকর্ম, কিচ্ছু করার থাকে না। এবার ঢাকনা তুলে আবারও নেড়ে দিচ্ছি। উপর নিচ করে দিলে সব কিছু একসাথে সিদ্ধ হয়ে যাবে, কারণ পানিটা তো কমই দেওয়া হয়েছে। যদি মনে হয় পানি প্রয়োজন তাহলে আবার একটুখানি পানি দেব। লাউ থেকে এমনিতেই পানি ছাড়ে, না দিলেও চলে। দেখুন প্রায় শেষের দিকে রান্নাটা। এটাতে একটু ফোড়ন দেব আমি রসুন পেঁয়াজ দিয়ে, ওটা আর দেখাবো কি, আর ওটা তো আমরা সবাই জানি। আজকে দুটো রান্না আর আমার কিছু জীবনের ছোটকালের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক সময় অনেক কথা মনে হয়, আপনারা যখন আমার ফ্যামিলি মেম্বার, আপনাদের সাথে আমি অনেক কথাই শেয়ার করব ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকুন, সবাই ভালো থাকবেন।
ইনশাআল্লাহ আগামী দিন নতুন আরেকটা রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি লিপি, আর আপনারা এতক্ষণ দেখছিলেন লিপিস কিচেন অ্যান্ড ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।